সত্যিকার অর্থে একটি দেশের, বাংলাদেশের মতো একটা ইকোনমি সব দেশের জন্য, যদি আপনি ক্যাপিটালের কথাটা বলেন, বিনিয়োগের কথাটা বলবেন, এইটা আপনি ঋণের, যত কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারবে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে, এবং ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। আমাদের দেশে যে সরকারের ঋণের জন্য আমরা যে IMF এর পিছে $4 বিলিয়ন ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন, $4 বিলিয়ন একটা দেশের জন্য, একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 বিলিয়ন কোনো টাকা না, কিন্তু আমরা $4 বিলিয়ন পিছনে IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল কন্ডিশনালিটিস। আসলে কি, এখন তো ক্যাপিটাল এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 ট্রিলিয়ন অ্যালোকেশন হয়। $100 ট্রিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন অ্যালোকেশন হয়, যে সভরেন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে আসে। 100 ট্রিলিয়ন। অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 বিলিয়ন। $300 বিলিয়ন ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই না, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা 300 বিলিয়ন না, বাংলাদেশ যদি আমরা যদি 100 বিলিয়ন যদি এই মুহূর্তে আনতে পারি, 200 বিলিয়ন আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আমাদের জিডিপি, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং জিডিপির প্রপোর্শনটা কি আমরা সবাই জানি, বলেছেন অনেকে। অ্যাবাউট 9% বাংলাদেশে, আপনার ইন্ডিয়াতে 110 কি 12%, অর্থাৎ ওর জিডিপির চেয়ে মার্কেট ক্যাপ বেশি, কিন্তু পাকিস্তানে অনেক বেশি, ভিয়েতনামে প্রায় 44-45% or something like that। তার মানে আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট, এটাই তো প্রমাণ করে, তাই না? অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে আমার ইকোনমির একটা টোটাল ডিসকানেক্ট চলতেছে, আমি কানেক্ট করতে পারতেছি না। এবং অনেকে বলেছেন আমার মনিটারি পলিসি, আমার ফিসক্যাল পলিসি, যেগুলো ইকোনমিক লিভারগুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। আপনার লক্ষ্যগুলো দেখবেন, মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে, এটা পিওরলি একটা, আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন না ক্যাসিনো চালাবেন? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল প্রফিট গোজ টু দ্য ওনার অফ দ্য ক্যাসিনোর মালিক। তা আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু এখানে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশ। এবং
বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আপনি অনলাইন রিয়েল টাইম ট্রেডিং বলেন, আপনার সিডিবিএল এর কথা বলেন, এগুলো কিন্তু আমাদের উদ্যোগেই হয়েছে। আপনি দেখবেন বিএনপির 2-3 রেজিমে ক্যাপিটাল মার্কেটে কোনো সময় ইনস্টেবিলিটি আসেনি, অস্বস্তি আসেনি, ফিনান্সিয়াল মার্কেটে কোনো অস্বস্তি আসেনি। পিওরলি একটা রিজন, আমরা সেখানে পলিটিসাইজ করিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাপয়েন্টমেন্টও করিনি, এসইসি চেয়ারম্যানের বেলায় করিনি, এসইসি ফরমেশনও আমরা করিনি। যে কারণে আপনি দেখবেন বিএনপির কোনো টার্মে ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের এই যে ডিব্যাকেলগুলো হয়েছে কোনো সময় হয়, ফিনান্সিয়াল সেক্টর কোনো সময় ডিব্যাকেলে পড়ে না, বিকজ আমরা উই মেড শিওর যে এই সমস্ত ইনস্টিটিউশনে আপনি হাত দেওয়া যাবে না, এগুলো ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি রান করতে আপনাকে দিতে হবে। এখন গোয়িং ফরওয়ার্ড আমরা যে বিষয়গুলো এখানে আলোচনায় আসছি, আপনি ক্যাপিটাল মার্কেট যদি আপনাকে এফিসিয়েন্টলি চালাতে হয়, প্রফেশনালি আপনি যে ডেলিগেটেড সেলফ রেগুলেটরি প্রসেসে আপনাকে যেতে হবে, আপনাকে ডেলিগেট করতে হবে। এসইসি ডে টু ডে বেসিসে স্টক মার্কেট রেগুলেট করতে পারবে না। ইট ইজ দ্য জব অফ যারা চালাচ্ছে তাদেরকে সেলফ রেগুলেট করতে হবে। বাট ইয়েস, তাদেরকে ওভারসাইট কে করবে? সেলফ রেগুলেশন আমরা ঢাকা স্টক মার্কেটকে বললাম, চিটাগং স্টক মার্কেট বললাম, বাট এইটারও তো একটা ওভারসাইটের ব্যাপার আছে। তো সুতরাং আমাদেরকে সকলকে প্রস্তুত হতে হবে যে আমরা যারা অপারেট করি অ্যাজ এ ব্রোকারেজ হাউসেস, আপনি এসইসির কথা বলেন, যার যার জায়গা থেকে কর্পোরেট কালচারের মধ্যে চেঞ্জ আনতে হবে। আপনার ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি সবাইকে আমাদের সেই জায়গায় যেতে হবে। আপনি যত ধরনের আইন কানুন করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি সেলফ রেগুলেট করতে না শিখি, কোনো ধরনের ওভারসাইট আপনাকে কতক্ষণ চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে কি, যে এক্সচেঞ্জগুলো আপনারা ব্রোকারেজ হাউস যারা আছেন, আপনারা আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে এখানে, এবং ইনভেস্টর প্রোটেকশনের জন্য আমি মোস্তাক যেটা ভেরি রাইটলি সেড, যে এই অ্যাওয়ারনেসটা আমাদের জন্য, যেরকম যে কনজিউমারদের যে একটা রাইট, ইনভেস্টরদের যে রাইট, এটাকে আমাদেরকে ফোরফ্রন্টে আনতে হবে। দিস ইজ এ ব্যালেন্সিং ফ্যাক্টর। আর গভর্নমেন্টের পলিসি মেকিংয়ে, আমি ইকোনমিক পলিসি মেকিংয়ে ক্যাপিটাল মার্কেটের যে আপনি এখানে যেমন আপনার ক্যাপিটাল মার্কেটের লিকুইডিটি ছাড়া তো কোনো ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করতে পারবেন না। আপনি লুটপাট করতে 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 এমন জায়গায় আসছেন, এখন আপনি ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন, মানে আর লুটপাট করার এখন আর জায়গা নেই, এখন ফ্লোর প্রাইস দিয়ে দিচ্ছেন। আপনি ফ্লোর প্রাইস দিয়ে কি স্টকের এটা কি সলিউশন হওয়ার কোনো সুযোগ আছে? আপনি একদিকে বলতেছেন মার্কেটের কথা, আপনার একদিকে আবার দিয়েছেন ফ্লোর প্রাইস। আপনি মার্কেটকে অপারেট করতে দিচ্ছেন না, কিন্তু মার্কেট মাস্ট ডিটারমিন দ্য প্রাইস অফ দি স্টক। আপনাকে এইটাকে তো অ্যালাউ করতে হবে। যেরকম আমরা রিজার্ভ অ্যাকাউন্টে আমরা বিএনপির সময় আমরা সবসময় বিশ্বাস করেছি যে মার্কেট বেস আপনার এক্সচেঞ্জ রেট হতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি মার্কেট ডিস্টর্শন করতে যান, দিস উইল কাম ব্যাক টু বাইট ইউ, এটা আপনাকে খেতে আসবে। সো লিভ ইট টু দ্য মার্কেট। আপনি একদিকে মার্কেট সব লুটপাট করে খালি করে দিয়ে এখন ফ্লোর প্রাইস দিয়েছেন, এখন যাদের আমাদের ইনভেস্টাররা না ইভেন লস দিয়ে তো বিক্রি করতে পারছে না, তাহলে কি দাঁড়াচ্ছে? তারপর ধরেন আমাদের আরো কতগুলো কোম্পানি যেগুলো শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাদের বেলা আপনি কি চিন্তা আছে? অনেকগুলো কোম্পানি উইলফুল ডিফল্টার, তাদের নিজস্ব কারণে তারা কোম্পানির অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে। অনেকগুলো কোম্পানি কিন্তু গভর্নমেন্ট পলিসির জন্য হচ্ছে, বিভিন্ন সার্কামস্টেন্সেসের জন্য হচ্ছে, কোভিডের সময় হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। তা আপনাকে যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো মার্কেটে এখন অপারেট করার জন্য এলিজিবল হবে না, আই আন্ডারস্ট্যান্ড, এটা যদি ফান্ডামেন্টাল না থাকে আপনি জোর করে তো কাউকে অপারেট করতে পারবেন না। তাহলে এদের জন্য তো একটা আপনাকে জায়গা করতে হবে, একটা অল্টারনেটিভ
বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে দিতে হবে। এবং আমি পার্সোনালি মনে করি এই অল্টারনেটিভ মার্কেট প্ল্যাটফর্মটা দেওয়া উচিত এই কারণে, যাতে এই কোম্পানিগুলোর টেক ওভার ওনারশিপ চেঞ্জ করার একটা মার্কেটের সুযোগ থাকে। যেমন একটা কোম্পানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আমি ফর এক্সাম্পল একটা যদি জুট মিল অথবা একটা টেক্সটাইল মিল যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আপনি যদি ওদেরকে অল্টারনেটিভ প্ল্যাটফর্মে একটা সুযোগ দেন এবং ইন্টারন্যাশনাল যে কোনো চাইনিজ কোম্পানি, আমেরিকান কোম্পানি, ইউকে কোম্পানি, তো তারা যদি দেখে এখানে আসার তাদের একটা সুযোগ আছে, এখানে টেক ওভারের সুযোগ আছে, এখানে মার্জারের সুযোগ আছে। আবার ওই রকম টেক ওভার মার্জার যদি হয় যেগুলো আমরা 15 বছরে দেখেছি, এসিসিতে ডেকে নিয়ে আপনি একটা মার্জার করাচ্ছেন, টেক ওভার করাচ্ছেন আপনার সুযোগ সুবিধার জন্য, সেই ধরনের মার্জার টেক ওভার তো অ্যাকসেপ্টেবল না। এই জন্য আমি বলছি অল্টারনেটিভ যদি মার্কেট আপনারা ডেভেলপ করতে চান, একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করেন, এই সমস্ত কোম্পানিগুলোর অ্যাসেট ভ্যালু যাতে আরো ডিটেরিয়েট না করে, এগুলোকে যদি আমরা অপারেটিভ করতে পারি, আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি, যাতে এগুলোর জন্য একটা অল্টারনেটিভ আপনারা চিন্তা করেন। ইউ আর দ্য এক্সপার্ট, দিস ইজ মাই সাজেশন, আপনারা চিন্তা করতে পারেন। আদার দেন নর্মাল আপনি অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম করতে পারেন কিনা চিন্তা করতে পারেন। আর ইন্টারন্যাশনাল আমি যে বলছি 100 ট্রিলিয়ন থেকে বাংলাদেশে আনার জন্য আমরা কিন্তু বিএনপির সময় ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইনটা করেছি, এটা বোধহয় আপনারা অনেকে ভুলে গেছেন। ফরেন ইনভেস্টার্স প্রোটেকশন আইন বিএনপির সময় ফার্স্ট করা হয়েছে। তারপরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসা শুরু হয়েছে, তারপরে বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন হয়েছে, তারপরে বিএনপির সময় আপনারা দেখবেন প্রত্যেক বিএনপি সরকারের সময় ইভেন ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগগুলো আসছে মোস্টলি বিএনপি গভর্নমেন্টের সময়। দেয়ার ওয়াজ এ কনফিডেন্স ইন দ্য মার্কেট। আপনি এই 100 ট্রিলিয়ন থেকে আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ, আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। তারপরে আমরা বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে চাই, ম্যানুফ্যাকচারিং ইনভেস্ট করতে চাই, সার্ভিস সেক্টরে ইনভেস্ট করতে চাই। আপনাদের গভর্নমেন্ট কেন $4 বিলিয়ন জন্য সারা দুনিয়া IMF এর পিছনে দৌড়তে হবে? $4 বিলিয়ন ইজ নো মানি। বর্তমান ওয়ার্ল্ড, আমি তো বলছি 100 ট্রিলিয়ন এভরি ইয়ার কামিং টু দ্য মার্কেট, দিস ফান্ড। তো বাংলাদেশের জন্য তো আমার এই ফান্ডগুলি যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, এবং এগুলোর সুবিধা হচ্ছে কি, এই ফান্ডটা কি জানেন, দিজ আর লং টার্ম ফান্ড। এখানে আপনার ইন্টারেস্টের ইস্যু নাই, ফিক্সড কস্টের ইস্যু নাই। দিস উইল ডিপেন্ড অন আপনার প্রফিটেবিলিটির উপর, আপনার রিটার্নের উপর, আপনি ডিভিডেন্ড দেবেন যাই। সুতরাং আপনাকে এই যে গভর্নমেন্টের ইনভেস্ট, এই যে মিউনিসিপ্যাল বন্ড বলে কোনো জিনিস আমরা ক্রিয়েট করি না। আমাদের লোকাল গভর্নমেন্টগুলো যেগুলো আছে তারা কি সরকারের দিকে তাকিয়ে থাকবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য? দিস মিউনিসিপ্যালিটি ক্যান ফ্লোট দ্য মিউনিসিপ্যাল বন্ড, যেখান থেকে মার্কেট থেকে টাকা নেবে, মার্কেটে ট্রেড হবে, মার্কেটে ডেপ্থ সৃষ্টি হবে। আপনারা অনেকে বলেছেন যে গভর্নমেন্ট স্টেট ওন এন্টারপ্রাইজগুলো আপনার অফলোড করার জন্য বলেছেন। আই টোটালি এগ্রি উইথ দ্যাট। গভর্নমেন্ট হ্যাজ নো বিজনেস টু বি ইন বিজনেস। বিজনেস করা গভর্নমেন্টের কাজ তো না। এবং আমরা এইগুলোকে মার্কেটে যদি দুটো জিনিস হয়, মার্কেটে ডেপ্থ ক্রিয়েট হয়, ট্রানজ্যাকশন হয়, এমপ্লয়মেন্ট হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাইসটা ফিক্স হয়, তো ভ্যালুয়েশনটা ফিক্স হয়। সবাই জানে এটার ভ্যালিউটা কি। কোনো সময় যদি গভর্নমেন্ট এক্সিট নিতে চায়, গভর্নমেন্ট ক্যান এক্সিট উইথ এ গুড মানি, একটা ভালো ভ্যালু দিয়ে এক্সিট করতে হবে।